তো হ্যালো গাইস, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে তাংসান একটি ডিমের মধ্যে ঢুকে গিয়েছিল, যার কারণ হলো সে তার 7th স্পিড রিংটিকে অ্যাবজর্ব করছিল। এরই সাথে আমরা এটাও দেখেছিলাম যে সে তার 7th স্পিড রিংটিকে অ্যাবজর্ব করার জন্য পুরো 100 দিন সময় নিয়েছিল, আর তারপর সে তার ডিম থেকে বাইরে বের হয়ে আসে আর সবাইকে সে তার পাওয়ার দেখাতে চায়। এখানে তাংসান তার পাওয়ারটিকে শো করতে থাকে আর সে তার শরীর থেকে কিছু গোল্ডেন থ্রেডস সবার দিকে ছুড়ে দেয়, যার কারণে সবার শরীর থেকে সোল পাওয়ার এসে তাংসানের শরীরের মধ্যে ঢুকতে শুরু করে। এর মানে তাংসান এখানে সবার সোল পাওয়ারকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে। এটা তার সোল বোন আর তার নতুন একটি স্কিলের ফিউশন পাওয়ার। তাংসানের এই অ্যাবিলিটি দেখে এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর তখন তাংসান নিচে নেমে চলে আসে আর সবাই তার সাথে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। তো এখানে অনেক বেশি অবাক হচ্ছিল, আর তখন তাংসান তাদের সবাইকে বলে যে আমার কাছে এখন এমন একটি পাওয়ার চলে এসেছে যার কারণে আমি আমার অপোনেন্টের 10% পাওয়ারকে কমিয়ে দিতে পারবো। মোটু এখানে অনেক বেশি অবাক হচ্ছিল, আর সে ভাবছিল যে আসলেই স্পিড রিংটিকে অ্যাবজর্ব করার পরে তাংসানের কাছে অনেক বেশি ইউনিক পাওয়ার চলে এসেছে আর তার সোল পাওয়ারও অনেক বেশি বেড়ে গিয়েছে। এই বিষয়ে মোটু তাংসানকে জিজ্ঞাসা করে তোমার সোল পাওয়ারের লেভেল কত। তখন তাংসান বলে আমার সোল পাওয়ারের লেভেল এখন 74 হয়ে গেছে। আর এটা শোনার পর মোটু এখানে অনেক বেশি শক হয়ে যায়। এরই সাথে এখানে সবাই তাংসানের জন্য অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ তাংসান ধীরে ধীরে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর এরপর আমরা দেখতে পারি তাংসানের অনেক খিদা লেগেছে, কারণ সে 100 দিন ধরে কিছুই খায়নি। ওই তখন তাংসানকে বলে তুমি খাওয়া দাওয়া করে রেস্ট নাও। এরপরে আমরা মার্শাল সোল হলের কিয়ান রেনজিউকে দেখতে পারি যে তার ট্রায়াল কমপ্লিট করছিল, অ্যাঞ্জেল গড ট্রায়াল। এখানে আমরা কুইন রেনজিউ এর সাথে তার গ্র্যান্ডফাদার মানে তার দাদা বুকেও দেখতে পারি, যে আসলে ট্যাংচানের যে দাদা ছিল ট্যাংচান তার সাথে ফাইট করেছিল সি গড আইল্যান্ডের মধ্যে। আপনারা পূর্বের এপিসোডে দেখেছিলেন। আপনারা যে মুরব্বিটিকে দেখতে পাচ্ছেন, মুরব্বি বললে ভুল হবে, মুরব্বি হলেও কিন্তু তার চেহারা এখনো আমার থেকে ভালো। যাই হোক এই হলো মার্শাল সোল হলের প্রথম লিডার আর সেই ফাউন্ডার, মানে এই মার্শাল সোল হলটিকে ক্রিয়েট করেছিল। যেমনটা আমরা আগের এপিসোডগুলোতে দেখেছি, আমাদের গার্লফ্রেন্ড মানে ট্যাংশানের দাদার গার্লফ্রেন্ড যেমন সি গডের আইল্যান্ডকে প্রোটেক্ট করে, তেমন এই যে কিয়ান দৌলো এ হলো এই টাইপের আর কি। সে অ্যাঞ্জেল গডের যে মেনশন রয়েছে সেটাকে প্রোটেক্ট করে। অন্যদিকে আমরা কুইন রেনজিউকে দেখতে পারি যে এঞ্জেল লাইটের নিচে বসেছিল, আর সেখানে কিয়ান দৌলো চলে আসে। আর হ্যাঁ, আপনারা কিন্তু জানেন কুইন রেনজিউ এখানে অ্যাঞ্জেল গডের টেস্ট দিচ্ছে, মানে সে ভবিষ্যতে গিয়ে অ্যাঞ্জেল গড হবে আর কি। এরপরে আমরা দেখতে পারি কুইন রেনজিউ যখনই তার দাদা আব্বুর দিকে তাকায়, তখনই তার দাদা আব্বুর পিঠ থেকে অ্যাঞ্জেল উইংস বাইরে বের হয়ে চলে আসে, আর তার উপর গোল্ডেন লাইট পড়ে, আর সেই গোল্ডেন লাইট আকাশের দিকে উড়ে ঝলমল করে ওঠে চারিদিক। আর এই গোল্ডেন কালারের লাইট যখন মার্শাল সোল হলের লোকজন আর বাকি সবাই দেখে, তখন অনেক বেশি চমকে যায়। আর এই গোল্ডেন লাইট সোজাসুজি গিয়ে কুইন রেনজিউর উপর পড়ে, কারণ তার টেস্ট চলছিল। এখানে আমরা আরো ভালোভাবে জানতে পারি যে কুইন রেনজিউ যেহেতু গডের ট্রায়াল দিচ্ছে, আর এখানে এই ট্রায়ালগুলো যদি সে কমপ্লিট করতে পারে তবে তাকে এঞ্জেল গডের যে টাইটেল সেটি দিয়ে দেওয়া হবে, মানে সে একটা গড হয়ে যাবে। এরই সাথে আমরা দেখতে পারি কুইন রেনজিউকে এখানে 9টার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আর এটা যখন তার দাদা আব্বু দেখতে পারে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় যে তার নাতনিকে আর কি এত বড় একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যার কারণে সে সামনে গড হতে পারে। বাই দ্য ওয়ে, তার দাদা আব্বু কিন্তু একসময় এই চ্যালেঞ্জটিকে পেয়েছিল। আমি জানি না যে সেখানে অ্যাঞ্জেল গড হতে পারলো না, কারণ হয়তো হতে পারে সে একটা পুরুষ ছিল বলে তাই। তবে যাই বলি না কেন ভাই, অ্যাঞ্জেল গডের যে মেয়েটা আর কি কিয়ান রেনজিউ, আমার তো ভালো লাগে নাই, আপনাদের ভালো লাগে বললেন। যাই হোক, আমরা কাজের কথা বলি। এখানে কিয়ান রিনজিউ তার দাদা আব্বুকে জিজ্ঞাসা করে যে এই চ্যালেঞ্জগুলো আমার জন্য কেন এসেছে। তখন সে তাকে বলে তোমার এত কিছু জানার দরকার নাই, তুমি শুধু এতটুকু জেনে রাখো যে এই চ্যালেঞ্জগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি এই কন্টিনেন্টের সবচেয়ে বড় একজন সোল ল্যান্ড মাস্টার হতে পারবে। যদিও বা অ্যাঞ্জেল গড অনেক বেশি সুন্দর, তবে আমার মনে হয় যে আমার মানুষটার কাছে সে একটু কমই সুন্দর। যাই হোক, এরপর আমরা একটি গুহা দেখতে পাই যেখানে অনেকগুলো মাকড়সা একটি ডিমের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। আর তারা যখন ওই ডিমের দিকে যাচ্ছিলই তখনই হুট করে এই ডিমটি ফেটে যায়, আর ডিমের মধ্যে থেকে বের হয়ে আসে বিবিদং, মানে মার্শাল সোল হলের বর্তমান পোপ। যাই হোক, এখানে আমরা এটা জানতে পারি যে মার্শাল সোল হলের যে পোপ সে এখানে কাল্টিভেট করার জন্য এই আন্ডার মধ্যে ছিল, মানে ডিমের মধ্যে ছিল। সে তার কাল্টিভেট থেকে বের হয়, আর তখন সে বুঝতে পারে কিংবা কোনোভাবে জানতে পারে যে তার বাবা তার মেয়েকে এঞ্জেল গডের ডিসেন্ডেন্ট হিসাবে চুজ করে নিয়েছে। এখানে বিবিদং মনে মনে বলে যে আমার বাবা কেন আমাকে এঞ্জেল গড বানাতে চায়নি, এটা আমি এখন বুঝতে পারছি, কারণ এঞ্জেল গড আমার মেয়েকে বানাতে চেয়েছে সে, আর এই জন্য সে মনে মনে অনেকটা রেগে যায়। এরপরের সিনে আমরা একটি ছেলেকে একটি চেয়ারের মধ্যে বসে থাকতে দেখি, আর সেখানে আমরা দেখতে পারি বিবিদং আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছিল। আসলে বিবিদং এর বড় ভাই হলো এই ছেলেটা, যে কিনা একসময় মার্শাল সোল হলের একজন লিডার ছিল। মানে বিবিদং যখন লিডার ছিল না তখন এই ছেলেটাই এই মার্শাল সোল হলকে লিড করতো। আমরা এখানে জানতে পারি ছেলেটার নাম হলো কিয়ান জুনজি, আর এখন আমরা দেখতে পারি যে বিবিদং তার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। আর তখন আমরা
আমরা বুঝতে পারি এখানে সে তার ভাইকে মারতে এসেছে। এখানে আমরা আরো কিছু সিন দেখতে পারি যেখানে আমরা বুঝতে পারি যে বিবিদংকে তার ভাই একসময় অনেক বেশি টর্চার করেছে, সাথে তাকে হ্যারেসও করেছে। আমি বুঝলাম যে বোনকে কিভাবে হ্যারেস করে। যাই হোক, আমিও কিছু বুঝি নাই, আপনারা না বুঝলে জানাবেন। আর কিয়ানজুনজি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। এরই সাথে বিবিদং যেহেতু এখানে অনেক বেশি ট্রেনিং করেছে, এই জন্য সেও অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। যেহেতু বিবিদং এখানে লেভেল আপ করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, সে তার ভাইকে ইজিলি মারতে পারবে। আর এখানে সে তার ভাইকে ইজিলি কিল করে দেয়। আর এটা দেখে আমার একটু অন্যরকমই লাগছে ভাই। যাই হোক, আমি কিছু বুঝি নাই, আপনারা না বুঝলে আমাকে জানাবেন। চলেন আমরা নেক্সটে চলে যাই। এরই সাথে আমরা জিয়ানকে দেখতে পারি যে তার সিঁড়িগুলোকে ক্লেম করছিল। এখানে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল কারণ তার উপর গ্র্যাভিটি প্রেশার অনেক বেশি ছিল, কিন্তু তবুও সে হার মানছিল না। এরই সাথে এখানে মোটু চলে আসে আর তাকে বলে তোমার এত বেশি হার্ড প্র্যাকটিস করতে হবে না। আর কিন্তু জিয়ান এখানে মোটুকে মানা করে দেয়, বলে আমি রেস্ট নিতে চাই না, আমি চাই পাওয়ারফুল হতে। আর এটা বলে সে তার সিঁড়িগুলোকে আবার ক্লেম করতে থাকে। নেক্সট লেভেলে যখন জিয়ান তার পার্টি রাখে তখন তাকে ছুঁড়ে দূরে ফেলে দেওয়া হয় গ্র্যাভিটি প্রেশারের কারণে। আর তখন মোটু হিরোইক এন্ট্রি নিয়ে তাকে ধরে ফেলে। এর সাথে আমরা একটা পার্পল লাইটকে দেখতে পারি যেটি আকাশ থেকে উড়ে এসে জিয়ানের মাথার মধ্যে চলে যায়। আর তখনই আকাশবাণী হতে শুরু করে যে জিয়ান যেহেতু এত বেশি পরিশ্রম করছে তাই তার চ্যালেঞ্জগুলোকে আপগ্রেড করে ব্ল্যাক কার্ড লেভেলের চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হলো। আর এটা শুনে জিয়ান এখানে অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায়। তবে এটি যদিও ব্ল্যাক লেভেলের চ্যালেঞ্জ, তবে এটি ব্ল্যাক পার্পল লেভেল, মানে ব্ল্যাকের থেকে একটু কম। এরই সাথে সিনটিকে শিফট করা হয় আর আমরা তখন তিয়ানদু এম্পায়ারের রাজমহলের মধ্যে দেখতে পারি যেখানে এম্পায়ার তিয়ানজু সে এখানে অনেক বেশি অসুস্থ ছিল। আর তার সাথে তার বড় ছেলে যে আর কি এখানকার যুবরাজ সে ছিল। এম্পায়ার এখানে যুবরাজকে বলে যে যেহেতু মার্শাল সোল হলের মধ্যে কিছুদিনের মধ্যেই ইলেকশন হবে যেখানে তারা সবাই অনেক বেশি শক্তিশালী এল্ডার পেয়ে যাবে, তার সাথে মার্শাল সোল হল এখানে অনেক বড় একটা ক্লান হয়ে যাবে আর তাদের সাথে তখন কোনোভাবেই পেরে ওঠা সম্ভব হবে না। এগুলো ভেবে এম্পায়ার এখানে অনেক বেশি চিন্তিত হচ্ছিল কারণ সে নিজেও অনেক বেশি অসুস্থ। তখন যুবরাজ তাকে বলে যে আমরা এখন এই সময়টাকে কাজে লাগাতে পারি আর যত ছোট ছোট ক্লান আছে সবগুলোকে এক জায়গায় করে আমরা যদি একটা ক্লান বানাই তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা অনেক বেশি ভালো হবে। এম্পায়ার এখানে সরাসরি তার ছেলেকে বলে তুমি কি ট্যাঙ্ক সেক্টের কথা বলতে চাচ্ছ কিনা? তখন তার ছেলে বলে হ্যাঁ, ট্যাঙ্ক সেক্ট এখানে অনেক বেশি মজবুত একটা সেক্ট, অল্প কিছু সময়ের মধ্যে তারা অনেক উপরে উঠে গিয়েছে আর আমরা যদি তার হেল্প নেই তবে আমরা খুব সহজেই মার্শাল সোল হলের বিরুদ্ধে তাদের সাথে মোকাবেলা করতে পারবো। আসলে প্রিন্স জু ব্যাং ট্যাঙ্ক সেক্টের যে হিডেন ওপেন রয়েছে সেটি সম্বন্ধে খুব ভালোভাবে জানতো যে এই হিডেন ওপেন দিয়ে একজন সোল ল্যান্ড মাস্টারের সাথেও টক্কর নেওয়া সম্ভব, যার কারণে সে এত বেশি এক্সাইটেড ছিল ট্যাঙ্ক সেক্টের সাথে একটা অ্যালায়েন্স বানানোর জন্য। আপনারা এখানে প্রিন্স জু ব্যাংকে বলে যে এখন থেকে আমরা ট্যাঙ্ক সেক্টকে গোপনে কিছু রিসোর্সেস প্রোভাইড করব যার কারণে তারা আরো বেশি শক্তিশালী হবে আর তখন আমাদেরই কিছু লাভ হতে পারে। এরপর আমরা পরের দিনের সিন দেখতে পারি যেখানে প্রিন্স জু ব্যাং তার কিছু এল্ডারদেরকে নিয়ে ট্যাঙ্ক সেক্টের মধ্যে আসে আর সেখানে সে ট্যাঙ্ক সেক্টের যত সব ডিসাইপল ছিল তাদের ট্রেনিং গুলোকে ভালোভাবে অবজার্ভ করতে থাকে। প্রিন্স জু ব্যাং এগুলো দেখে মনে মনে চিন্তা করে যে এখানে তো সবাই নর্মাল ভাবে ট্রেনিং করছে দেখতে পারছি, কিন্তু এরা তো হিডেন ওপেনের জন্য অনেক বেশি প্রসিদ্ধ, তারা কেন এখনো হিডেন ওপেন দিয়ে ট্রেনিং করছে না? সে তখন ওইখানকার এল্ডারদেরকে জিজ্ঞাসা করে যে এমনটা কেন, সে সবাইকে জিজ্ঞাসা করে নেয়। তখন তারা সবাই তাকে উত্তর দিতে থাকে। পয়জন মাস্টার এখানে প্রিন্স জু ব্যাংকে বলে যে এখানে যত সব ট্রেনিং এর দায়িত্ব সেটা গ্র্যান্ড মাস্টার দেখে থাকে আর এদের এখনো বেসিক ট্রেনিং এর দরকার রয়েছে, এই জন্য তারা বেসিক ট্রেনিং করছে। সঠিক সময় আসার পরে তাদেরকে হিডেন ওপেন দিয়ে প্র্যাকটিস করানো হবে। আর এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হবে নেক্সট এপিসোডে। আমি রাহিম ছিলাম এতক্ষণ আপনাদের সাথে আর আপনারা দেখলেন এমডি ভয়েস ওভার বাংলা। অনেকদিন পর আসলাম, সরি, টাটা।